দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আসসালামু আলাইকুম। গত বৃহস্পতিবার আমরা ঈদুল আজহা উদযাপন করলাম। হয়তো এটা ঈদ মানেই তো আনন্দ, কিন্তু এই ঈদে কিন্তু সেরকম আনন্দ অনুভব করতে পারলাম না। চারিদিকের খবরে সেই ঈদের আনন্দ আর পরিপূর্ণতা পায় না। ভালো মন্দ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু যখন মন্দের দিকটা পরিমাণটা বেশি হয় আর ভালোর পরিমাণটা কম হয়, তখন স্বভাবতই খুব খারাপ লাগে। এই যে ইদানিং দেখতেছি যে সেই হকারদের উচ্ছেদ করা, এই যারা ফুটপাতে পোশাক বেচে, এই তরিতরকারি বেচে, তারপরে এই অন্যান্য ঘরগৃহস্থলের জিনিসপত্র বেচে, কেউ ভ্যানে কেউ মাথায়। মাথায় যারা বেচে তাদের ব্যাপারটা আলাদা, তাও তারা এলাকা ভিত্তিক ওদের ভিতরে একটা গ্রুপিং থাকে, সেটা তা ভিন্ন কথা। কিন্তু ভ্যানে যারা বেচে বা রাস্তার পাশে যারা মাছা পেতে ব্যবসা করে, এদের উচ্ছেদের নামে যে রাজনীতিগুলো হয়, এটা বড়ই করুণ। আমরা সেই আওয়ামী লীগ আমলে দেখছি এই দুই মেয়র, প্রাক্তন মেয়র এবং রানিং মেয়র, এই খোকন এবং তাপস, এই দুজনের দ্বন্দ্ব। সেই গুলিস্তানে সুন্দরবন মার্কেট, গুলিস্তান মার্কেট, এগুলো সেই দোকানগুলা বরাদ্দগুলো ভেঙে তছনছ করে দিয়ে আবার নতুন বরাদ্দ দিছে, এবং দুজনের ভিতরে সেই মল্লযুদ্ধ। মাঝখান থেকে ভুক্তভোগী হয়েছে যারা ইনভেস্ট করে, তারা এই দোকান করছে তাদের। এখন কত হয়েছে যে এই রাজনীতি তো মানুষের জন্য, এই রাজনীতির নামে এই যে উচ্ছেদ করা হয়, বাস্তবিক তো উচ্ছেদ হয় না, নামে বলে বস্তি উচ্ছেদ করতেছি, হকার উচ্ছেদ করতেছি, কিন্তু এটা তো উচ্ছেদ না। এটা দেখা যায় যে এক সরকার যায় আর এক সরকার আসে, এই সন্ধিক্ষণে এই এক গ্রুপের উঠেই দেয় আর এক গ্রুপ নিয়ে আসে। এতে কোনো কোনো জায়গায় বস্তিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই কষ্ট এই গরিব মানুষগুলো যে তাদের সারা জীবনের সঞ্চয় দিয়া একটু ঘরগৃহস্থের জিনিসপত্র জোগাড় করছে, সেটাও তার পুরে শেষ হয়ে যায়। এইসব কাজগুলো চলে। এই যে হকারদের জন্য এইভাবে রাজনীতি না করে যদি রাজনীতির মতোই থাকে, সত্যিকারে যে হকার, যাদের হকারি না করলে পেটের ভাত হয় না, সেই লোকগুলোর তো নিরপেক্ষভাবে রাখা যায়। ওইখানে তো দলমত দেখার দরকার নেই। দলীয় পরিচয় নিয়া নিজের দলের সচল ব্যক্তিকে সুযোগ না দিয়া দলের ঊর্ধ্বে থেকে এই সত্যিকারের অভাবী যারা, সত্যিকারই হকার যারা, এদেরকে সুযোগটা দেওয়া হোক। এই আমি তো এই কয়েকটা নির্বাচনই দেখলাম, এবং নির্বাচনের পরবর্তী ভাঙচুর, এই নাটক তো বহু দেখছি। সেই যে সাধারণ ছাত্রছাত্রী শিক্ষাদীক্ষা শেষ করে প্রতি বছর কয়েক লক্ষ বেকার হয়, এর ভিতরে আবার যদি পুরনো যারা কাজে ছিল, পেশাজীবী যারা, তারা যদি তাদের কর্মস্থল থেকে হারাইয়া আবার যদি যারা বেকার এই সংখ্যা যোগ হয়, তো সেটা তো মানে ত্রাহিজনক অবস্থা সবার জন্য। এই যে 2019 সনে যে করোনার সময়টা আসলো, একদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, আর একদিকে করোনা দরজায় নাড়া দিছে। সেই একটা কানাডা থেকে একটা মেয়ে, কানাডা পড়ুয়া একটা মেয়ে বাংলাদেশে আসলো। ওই দুটো হাসি কাশি মারছে, মেডিকেলে নিয়েছে, ডাক্তাররা তাকে মনে হয় টাচও করে নাই, দূর থেকেই তাকে ইংলিশ পুশ করে মেরিয়ে ফেললো। এবং এমন আতঙ্ক নিয়ে করোনা আসছিল। সে করোনার জন্য তো ওই আমলে সরকারের অনেক গাফিলতি বা তাদের দূরদর্শিতার অভাব ছিল। কারণ গার্মেন্টসের যে ওয়ার্কার নিয়ে যে নাটকটা করছে, একবার ছুটি দেওয়া, একবার আনা, আবার ছুটি দেওয়া, পরিবহন বন্ধ করা, এই সারা রাস্তা আছে, এই জন্য তারা পুরো দেশের রোগটা চালাই দিয়েছে। কিন্তু ওদের অসুখটা কম হয়েছে, কারণ ওরা তো নিয়ন্ত্রিত জীবনযাপন করে, গার্মেন্টস যারা চাকরি করে।
কিন্তু তাদের দ্বারা পুরো রোগটা পুরো দেশব্যাপী অল্প দিনের ভিতরে সংক্রমিত হয়ে গেছিলো এবং তাতে কী হয়েছে, তাদের পরিবারের যে বৃদ্ধা বা যাদের মানে শারীরিক দুর্বলতা সম্পন্ন মানুষগুলা সহজেই আক্রান্ত হয়ে মারা গেছে। তো এই যে এইরকম অনেক সংসারের কর্মক্ষম ব্যক্তি মারা গেছে, সেই সংসারগুলো অভাবে যোগ হয়েছে। তারপরে সেই অনেক শিল্প কারখানায় বন্ধ হয়ে গেছে, অনিয়ন্ত্রিত অর্ডারপত্র আসা, বলতে গেলে অর্ডার বন্ধই অনেক কমে গেছিলো। এরপরে আবার এই রেশ কাটতে না কাটতে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ হইয়া সে আবার এক দফা অভাব দেখা দিল এবং বেকার সংখ্যা বাড়ল। এর ভিতরে দেশে যে বাজার পরিস্থিতি, সেখানে আবার সরকারের সিন্ডিকেটের দূরত্ব ঠেকাতে না পেরে সেখানে আবার মানুষের অনেক কষ্ট বাড়ল। এরপর আবার এই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, এখানে আবার ফিলিস্তিন ইসরায়েল ইরানের যুদ্ধ, আবার তার সাথে যোগ দিল আমেরিকা। তো এরকম আমার দেশেও যেমন সমস্যা হয়, আবার আমাদের দেশেও যারা বাইরে আছে, বাইরের দেশে, সেখানে কেউ কেউ মারা যায় আর অধিকাংশ লোক আবার বেকার হয়ে দেশে ফেরত আসে। আরব বসন্তে একটা বিরাট ধাক্কা লাগলো আমাদের দেশে, সেই অনেক লোক বেকার হইয়া দেশে ফেরত আসলো, কেউ কেউ সব জায়গায় হাঙ্গামান হতে পারে মৃত্যুবরণ করলো। এখন ইদানিংকালে যে বাড়তি একটা ঝামেলা তৈরি হলো, এই আমাদের এই অপরিণামদর্শী ইউনূস সরকারের মানে ইউনূস মহোদয়ের বাড়াবাড়ির কারণে। এই মহোদয় একসময় গ্র্যান্ড ব্যাংক করে হয়তো মহাজনদের হাত থেকে কিছু লোকদের মানে স্বস্তি দিয়েছিল, সেটা যেমন সত্য। তো উনি যখন একটুখানি পরিস্থিতি পেলেন এবং মানে তার শরীরে যখন মেদভরি জমা শুরু হইলো, তখন কিন্তু সে নিয়ম নীতি চেঞ্জ করে ফেললো এবং সরকারেরও ফাঁকে ঝুঁকি দেওয়া শুরু করে নিজের নামে অনেক অর্থবিত্ত নামে বেনামে সরিয়ে নেওয়া শুরু করলো। এবং কী পরিমাণ নিতে তা তো তার এই বর্তমান পরিস্থিতি দেখলেই পাওয়া যায়। তো এখন যেই লোকটা এত অর্থ সম্পদ সরিয়ে নিয়েছে, দেশের ক্ষতি করছে, দেশের সাধারণ মানুষের যেটা হক ছিল সেটাও তার সে কৌশলে নিয়ে গেছে, সে যদি বলে আমি সৎ, সেটাও আমাদের মানতে হবে। তো এই যে সে তাদের এমনই অপরিপক্ক ছিল যে আমার দেশের কত মানুষ ভারতে এবং কী পর্যায়ে ওখানে কাজ করে খাচ্ছে বা সিজনাল যারা যায় কাজকর্ম করতে, এইসব বাস্তব কোনো জ্ঞানই ছিল না। সে ক্ষমতা নেওয়ার জন্য সেই ফ্রান্স থেকে আসার পথেই সেই ভারত বিরোধিতা শুরু করলো এবং এই যে নেতা নামদারি ছাত্রগুলা, এরা তো মানে যাকে বলবো এই ভার্সিটিতে পড়ারই অযোগ্য তারা। হাসিনা সরকারের বদান্যতায় তারা এই ভার্সিটিতে অনেকেই পড়ার সুযোগ পেয়েছে, যাদের ভার্সিটিদের দরজায় আসার ক্ষমতা ছিল না। সেখানে এসে তারা কিছু পুরনো তাদের মতাদর্শের কিছু ছাত্র এদের নিয়ে একটা সেই মরা ইস্যু, সেইটাকে নিয়ে সেই কোটার আন্দোলন শুরু করলো। যেই কোটার ইস্যুটা তো আগেই শেষ হয়ে গেছিলো, ওইটা আবার নতুন করে তাজা করলো। এবং ও সময় কি দেশে কি চাকরি অ্যাভেলেবেল ছিল যে চাকরি পাওয়ার জন্য আমাদের কোটা শেষ করতে হবে? দেশে তো চাকরি বাকরির কোনো ব্যবস্থাই ছিল না, বেকারে থই করছিল দেশ তখন। আর সরকারি চাকরি বাংলাদেশের সংখ্যাই বা কত, এর ভিতরে তাদের এই কোটা নিয়ে এত মাতারা হওয়ার দরকার ছিল কি? যাই হোক, এরা হচ্ছে গিয়া সেই ইউনূসের এই বুদ্ধিতে কিছুটা ওই মাথায় হাত বোলানো, গায়ে হাত বোলানো, একটু পিঠে শ্বশুরি দেওয়া, কিছু নগদ পানি পকেটে দেওয়া, এইসব করে তাদেরকে একটা গ্রুপিং করিয়ে এই মাঠে নামাইছে। এবং তারা যে অপরিপক্ক ছিল তার প্রমাণ তো তাদের আচরণে পাওয়া যায়, যে
হাসিনা সরকারের পতনের পর কিন্তু তারা কী করবে এটা জানে নাই। তার মানে পিছনে যারা ছিল তারাই এটা সংগঠিত করছে, ওই ছাত্রদেরকে বলতে দেয় নাই। এবং যখনই আন্দোলনটা সফল হয়েছে, এই আন্দোলন দ্বারা হাইজ্যাক করে নিয়ে তাদের কার্যসিদ্ধি করে ফেলছে। এবং আনলে সেই যেভাবে ডাইভার্ট করছে আন্দোলনটাকে যেই দিকে, ওইভাবে হওয়ার কথা ছিল, তাহলে কি দেশের কোনো লোক নামতো? আমি অন্তত কয়েকশো লোককে চিনি যারা বিভিন্ন সভা সেমিনারে টক শোতে আলোচনা করে, তারা তো ওই ওই আন্দোলনে থাকারই কথা না, যেহেতু যে লাইনে আন্দোলন পরে ডাইভার্ট হয়েছে। কিন্তু ওই সময় তো ভুল বোঝানো হয়েছিল। তো এখন এইসব বিষয় নিয়ে এই ছাত্রদের সেই ইউনূসের চালে পড়ে যে তারা এই ভুলটা করলো এবং দেশের কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি করলো, ওই সময় আমি কিছু কিছু ভিডিওতে বলছিলাম যে তারা যেন একটু সংযত হয়। তাদের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, বাজার দর, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তারপরে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে যেই বৈষম্য দূর করার কথা বলছে, ঠিক সত্যিকারের বৈষম্য যাতে দূর হয়, তা না করে তারা তো তার ইউটার্ন নিয়ে সম্পূর্ণ উল্টো করছে। এবং সেইটা বলবৎ করতে গিয়ে তারা বহু মানুষকে মেরে ফেলছে মব করে করে। এবং মবের ভয়তে সেই বলে কিনা বাঘে গরুতে এক ঘাটে পানি খেয়েছে। এবং ইউনূস সেটা উপভোগ করছে। যেই লোকটা দেশের জন্য কিছুই করলো না, শুধু তার নিজের স্বার্থের জন্য সব কিছু করলো, এইটা 1.5 বছর বুঝতে লাগলো মানুষের। এবং এখনও যে সরকার আসছে, সে তার প্রোটোকল 1 বছরের ক্ষেত্রে যখন 6 মাস করছে, তখন তো তাকে সেই ওখান থেকে উচ্ছেদ করার জন্য সেই এখন মরিয়া হয়ে ঘাটে নামছে। এটা এই সরকারের লোকে বুঝবে কিনা জানি না। হয়তো এই যে 4 মাস তো সরকার রইল, আর 2 মাস আছে। ইউনূসের প্রোটোকলের মেয়াদও 2 মাস আছে। এই 2 মাসের মধ্যে ইউনূস একটা মরণ কাপড় দেবে, বোঝা যাচ্ছে। সরি। আবার এই যে তাদের ভারত বিরোধিতা করার জন্য, যেখানে আমাদের এই ধুরন্ধর আসিফ নজরুল 26 লক্ষ ভারতীয় এই গল্প তুলে একটা লোকও বের করতে পারে না যারা অবৈধভাবে বাংলাদেশে কাজ করে বা চাকরি করে। অথচ বাংলাদেশের যে কয়েক লক্ষ মানুষ ভারতে আছে, তাদের জীবন জীবিকা উপার্জন করে জীবন ধারণ করতেছে, সেটা তো আসিফ নজরুলের মতো লোকেদের বোঝা উচিত ছিল, কারণ তারা তো উচ্চশিক্ষিত। এখন এই যে লোকগুলা এই যে কোরবানির সময় তাদের যে দুর্গতি চলতেছে তাদের উপরে, তারা তো তাদের দাবি তো বেশি কিছু না, তারা তো মোটামুটি কাজকর্ম করে খেয়ে পরে জীবনযাপন করবে। কিন্তু সেইগুলো লোকগুলো এখন রাজনীতির বলি হইতেছে। শুধুমাত্র ইউনূস সরকার এবং এই আসিফ নজরুল ভাই জাতীয় কিছু লোকের এই ছাত্র, এই যে কয়েকটা ধুরন্ধর ছাত্র, এদের এই ফাজলামের কারণে আজকে এই অবস্থা তাদের। অথচ ওরা কিন্তু বোঝেও নাই যে কত বড় ক্ষতি এবং কোনখান থেকে ক্ষতিটা হলো, অনেকেই বোঝে নাই। এই যে সাক্ষাৎকারে শুনি তো তারা গোপে ছাড়া বলছে সরকার থাকতে দেবে না, আমরা চলে আসতেছি, কী করবো? তাহলে এটা তো কোনো রাজনীতি নেতারা দায়ী করে না। অথচ আমরা তো জানি যে এদের এই দুর্দশার জন্য দায়ী এই ইউনূস এবং এই যে কয়েকটা জঙ্গি ছাত্র নেতা এবং এই কিছু উপদেষ্টা, তাদের এই যে আসিফ নজরুল মাকড়া কিছু মানে মানে জ্ঞান পাপী, তাদের জন্য। আমাদের এই যে এক এই ছিল এই যে ভার্সিটির প্রফেসর, কি জ্ঞান দিত মানুষকে, তোতাবাকের মতো খালি কথা বলে যেত। সে এখন আর তার টু শব্দটা নাই, কোনো শব্দই নাই এখন।
তাইলে আমি নামটা বললাম না, মানে সব জানতার শমশের, মানে সব ব্যাপারে আলোচনায় সে কথা বলতো, যে এখন তার কোনো শব্দ নাই। এই যে গরিব মানুষগুলা তারা দেখি এখন আসতেছে ভারত থেকে, তারা তো ভারতে কাজ করে খাইতো এবং তাদের শ্রমে ভারতের অর্থনীতিতে যোগ আছে, অর্থনীতি সমৃদ্ধ হয়েছে এবং তারা ভারতের পুরো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সরি, কিন্তু এখন তারা ওখান থেকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই এই যে আমাদের স্বশিক্ষিত উচ্চশিক্ষিত এই যে জঙ্গি জ্ঞান পাপী এবং এই ইউনূসের মতো একটা ধুরন্ধর শোধ করে ধরনের, সে এখন তো ভারত তো তাদের বিদায় করতেছে। এই দুনিয়া থেকে জায়গার অভাব আছে, এখনো ভারতেরও কি জায়গার অভাব আছে? তো এরকমই যত লক্ষ লোক পাঠাবে, এ তো ভারতে থাকা কোনো ব্যাপার ছিল না। ভারতে এখনো বহু জায়গা আছে যে সূর্যের আলোও পড়ে নাই। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারও এখনো অনেক জমি আছে যেখানে সূর্যের আলোও ঢোকে না। তারপর অনেক জমি আছে যে জমি কিন্তু চাষাবাদ হয় না, কারণ ওদের লাগে না, দরকার হয় না। তাহলে আমাদের এই লোকগুলো যখন ভারতে বা ওই মায়ানমার এরকম জায়গায় যাওয়ার সুযোগ পাইতো, আমি বাইরের দেশ ইউরোপ আমেরিকার কথা বাদই দিলাম, তাহলে এই গোপে ছাড়া লোকগুলো যদি ওইসব জায়গায় গিয়া চাষবাস করে জনগণের নিচু পর্যায়ে ছোটোখাটো ফোর্থ ক্লাস নিম্নমানের কাজগুলোই তো করতো। এই রাজর জোগালি, এই ভ্যান চালানো, সাইকেল চালানো, তারপরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করা, এগুলোই তো করতো। এই গড়ি সারা, ছাতি সারা, এই মাদুর বেচা, এইসব করতো। তো এই লোকগুলার এইরকমভাবে এই দুর্গতিতে ফেলানো, তাদের ঈদ কোথায় গেল? তাদের সন্তান আদি এই যে বর্ডারে জমা হয়েছে, ওখান থেকে পুশব্যাক করবে, আর আমাদের হবে পুশিন। এই লোকগুলা আমার বাংলাদেশে আবার আসে, এখন তারা নতুন কাজ খুঁজে নিতে হবে, কত বড় একটা চাপ দেশের উপর পড়বে। তো এই যে আমি বলছিলাম যে হকার বলি আর এই যে পুশ ইনের যে লোকগুলা, তো সবই কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর লোক, খুব গরিব অসহায়। তারা রাজনীতির কিছুই বোঝে না, কিন্তু রাজনীতির বলি হইতেছে। আমাদের সবার উচিত এই জাতীয় লোকগুলোর দিকে দৃষ্টি দেওয়া। ভারত সরকারের সাথে হয়তো বা সম্পর্কের উন্নতি করলে হয়তো পরবর্তীতে আর এগুলো নাও বাড়তে পারতো, কারণ ভারত সরকার বা ওখানের জনগণ সবাই যে এদের বিরোধী তা না, অনেকেই তাদেরকে মেনে নিয়েছে এবং ওখানে তাদের বন্ধু বান্ধব তৈরি হয়েছে। হাটে বাজারে মানুষ যেখানেই থাকে সেখানে তার জন্য একটা তার মানে তার নিজস্ব একটা বড়াই তৈরি হয় এবং শরীর তৈরি হয়। সেই হিসেবে ভারত সরকারের সাথে, যেহেতু ভারত সরকারের সাথে আমি বৈরিতে করে কিছু করতে পারবো না, সেই হিসেবে সম্পর্কের উন্নতি করলে হয়তো বা এই জিনিসটা বন্ধ হতে পারে। সরকারের উচিত এগুলো করা। আর সামগ্রিকভাবে যদি বলি, এই যে যদি জঙ্গি মনোভাব পরিহার করে, বাস্তবতার দিকে চলে, তাহলে কিন্তু পৃথিবীতে জায়গার অভাব নাই। বহু দেশে অজস্র জায়গা ফাঁকা আছে, যে জায়গায় ঘাস লতা পাতা বন জঙ্গল তারা কিছুই খায় না, ওই জায়গায় কিন্তু যথেষ্ট জনবসতি দরকার আছে তাদের অর্থনীতি সচল করার জন্য। তারা নিতে পারে না এই ভয়তে, এই জঙ্গির ভয়তে। এই যে আমাদের লোকেরা যেখানে যায়, এই যে কিছুদিন পরেই সেই জঙ্গি উদ্দীপনা প্রকাশ করে। অতএব এগুলা করতে হবে যাতে এই সাধারণের সাথে বাস্তবতার সাথে মিল রেখে চলতে পারে। তাহলে কিন্তু সম্পদের পৃথিবীতে অভাব নাই এবং জমি জায়গার অভাব নাই। এই মায়ানমার থেকে 12-13 লক্ষ লোক যে আসছে, তারা তো মায়ানমারে বসে খাইতো না, তারা তো ওখানে কাজ করতো।
ওরা যে ওখানে কাজ চাষাবাদ করতো, মাছ ধরতো, মাছের চাষ করতো, তারপরে ব্যবসা বাণিজ্য করতো, সেটা তো মায়ানমারের অর্থনীতিতে সমৃদ্ধ করছিল, কিন্তু তাদেরকে উচ্ছেদ করলো। তাতে কি এলো? মায়ানমারে কি জায়গার কম আছে এখনো? বিশাল বিশাল বনায়ন পড়ে রয়েছে। মানুষ সংখ্যা আমাদের দেশে 3 ভাগের 1 ভাগ, আর জায়গা হয়েছে আমাদের প্রায় 5 গুণ। তাহলে এই যে বৈষম্য, বিরাট একটা ব্যবধান। এই 12-13 লক্ষ লোক তো ইজি থাকতে পারতো, কিন্তু ওই যে পারে না তাদের খাতিলতের কারণে। এবং সেটা কারা করে? এই শিক্ষিত কিছু লোকে এই পরিস্থিতিটা তৈরি করে। অতএব আমাদের সরকার সব দিক বিবেচনা করে, এই সাধারণ মানুষগুলার দিক বিবেচনা করে, এই হকার, এই যারা ভারত থেকে যারা পুশব্যাক হইতেছে, তারপর নতুন বেকার যারা তৈরি হইতেছে, এইসবের দিকে জানা যায় যে কয়েকটা ছাত্র যারা তাদের নিজের ভাগ্য নিয়েই রয়েছে, পুরো ছাত্র সমাজকে তারা এখন এতিমের মতো ফেলে নিজের একটা দল গঠন করে, মানে মানে গায়ে গতরে বড় হইতেছে, বড় বড় কথা বলতেছে। এত অসুবিধার মধ্যেও তারা শুধু তাদের জুলাই সনদ নিয়ে ই করতেছে। হাজার হাজার মানে রোগী আমি আক্রান্ত হইতেছে, শয়ে শয়ে আমি শিশুরা মারা যাচ্ছে, আর এই মুহূর্তে তারা জুলাই সনদ করতেছে। তাহলে বোঝা গেল যে তারা সত্যিকার দেশের জন্য, দেশের জনগণের জন্য কতটুকু দরদি, এতেই তো বোঝা যায়। তারপরে এই যে সেই যে সিরিয়াস পর্যায়ে দর্শকগুলো হইতেছে, এখানে কিন্তু ওই সব ছেলেদের কোনো বক্তব্য নাই। তাহলে বলতে হবে কি যে তারা নিজেদের নিয়েই ব্যস্ত আছে, অন্যের দিকে তাকানোর সুযোগ নেই। এটা আমাদের সবার বুঝতে হবে, সরকারের বুঝতে হবে সবচেয়ে বেশি। তাহলে সরকারের পদক্ষেপে জনগণ হয়তো তার পাশে দাঁড়াবে। আসসালামু আলাইকুম।